মানে 20,000 মেগাওয়াটে উন্নীত করেছেন। বাংলাদেশ এখন মধ্যম আয়ের একটি দেশ। সে দেশটি পরিচালনার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, এই দেশের অর্থনীতিকে বোঝার সক্ষমতা তারেক রহমানের নাই। যার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরে এখন ধস নেমেছে। মানুষ রান্না করার জন্য গ্যাস পাচ্ছে না। শুধু কি তাই, বাংলাদেশে যে উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে আমরা 70 বিলিয়ন ইউএস ডলার প্রতি বছর বিদেশ থেকে ফরেন কারেন্সি আমদানি করি, সেই উৎপাদন ব্যবস্থার প্রাণ যে গার্মেন্টস সহ অন্যান্য ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিগুলা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে, এবং অসংখ্য কর্মী বেকার হয়ে যাচ্ছে। এই লক্ষ লক্ষ কর্মী বেকার হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে যে সোশ্যাল অডাসিটি সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে দারিদ্র্যের সৃষ্টি হয়েছে, এটার রোখার ক্ষমতা তারেক রহমান এবং তার মন্ত্রণালয়ের নেই। কারণ তিনি ক্ষমতা ভোগ করেছেন, তিনি দায়িত্ব কিভাবে পালন করতে হয় তার মায়ের যুগে তিনি তো সেটা শিখেননি। আজকে তিনি শিখতে এসেছেন, কিন্তু আজকে তার অনেক দায়িত্ব, এখন দায়িত্বও আছে, ক্ষমতাও আছে, তারপরেও তিনি পাচ্ছেন না। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজে এবং বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের সার্বভৌমত্বে ভারতের যে প্রয়োজনীয়তা, ভারতের যে প্রভাব, সেটা অনস্বীকার্য। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে এই বাংলাদেশের অর্থনীতি টিকবে না। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে এই বাংলাদেশের রাজনীতি চলবে না। আপনাকে বলি, বুড়া মানুষ দেখেন কতগুলা মানে পারভার্টেড বুড়া আছে। এই বুড়া বয়সেও তার সেক্সুয়াল অ্যাপেটাইটটা খুব হাই, কিন্তু শরীরে শক্তি নেই। তখন সে কি করে জানেন? বায়াগ্রা খায়। তো বায়াগ্রা খাইলে শরীরে আগুনের মতো করে শক্তি আসে, আবার 5 মিনিট 10 মিনিট পরে এমন ভাবে পইরা যায়, বাঁচবে কিনা সেটারও নিশ্চয়তা থাকে না। তো বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশে যে মৌলবাদী রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, বিএনপির যে রাজনীতি, সেটা হচ্ছে বায়াগ্রা খাওয়ার মতো। তাদের বিএনপির নেতা কর্মী, বিএনপির যে মার্কেট, সেই মার্কেটটা হচ্ছে মৌলবাদী, জঙ্গি এবং এন্টি ভারত সেন্টিমেন্টের মানুষ। এই এন্টি ভারত সেন্টিমেন্টের মানুষ 1971 সালে বাংলাদেশ চায়নি, এবং বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হোক সেটি চায়নি। বাংলাদেশ সকল মানুষের, সকল ধর্মের, সকল ব্যক্তির হোক সেটিও তারা চায়নি। সুতরাং তারেক জিয়াও সেটি চাইতে পারেন না। তারা ভারতের সাথে নানান দান দরবার করতে চেয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চান, অথচ শেখ হাসিনা নিজেই আসতে চায়। শেখ হাসিনা ভারতে বন্দী নয়। এখন বিষয়টা হচ্ছে, আজকের বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আরেকটি সমস্যা আগামী মাসে যুক্ত হচ্ছে। সেই সমস্যাটি হচ্ছে আমাদের যে সেচ ব্যবস্থা, আমাদের যে পানি বন্টন ব্যবস্থা। ভারতের সাথে 30 বছর মেয়াদী একটি চুক্তি হয়েছিল 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। সেই চুক্তিটি করেছিলেন, সেই চুক্তিটি 30 বছরের জন্য করেছিলেন, গঙ্গার পানি বন্টন চুক্তি। সেই গঙ্গার পানি বন্টন চুক্তিটি আগামী মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 26 তারিখে সেটি শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনি বোঝেন, এখন তারেক জিয়াকে ভারতের কাছে ভিক্ষে চাইতেই হবে। কেন চাইতে হবে? কারণ এই গঙ্গা নদীর পানি ভারত থেকে আসে। উজানের দেশ ভারত, বাটির দেশই বাংলাদেশ। বাটি বাংলায় এই গঙ্গার পানি দিয়েই কিন্তু উৎপাদন ব্যবস্থা সানিত, এবং আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এর মূল কারণ হচ্ছে শুষ্ক মৌসুমে ভারত থেকে পানিটা যথাযথভাবে যদি পাই, তাহলেই কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে পারি। আজকে ভারতের সাথে আমাদের সম্পর্কটা যে তলানিতে গিয়ে নেমেছে, ভারতের সাথে সম্পর্কটা যে জায়গায় এই তারেক জিয়া নিয়ে গিয়েছে, তার সভাসদন যারা আছে তারা যেভাবে নিয়ে গিয়েছে, তার মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, তার এনসিপি গোষ্ঠী এবং ডক্টর ইউনূস গোষ্ঠী বাংলাদেশের সাথে এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের সম্পর্কটিকে যে জায়গায় নিয়ে গিয়েছে, সেখান থেকে যদি আমরা ফেরত আসতে না পারি, এই বাংলাদেশে দুর্ভিক্ষে আসাটা খুব বিচিত্র কিছু হবে না। কারণ বাংলাদেশের কৃষি উৎপাদন 2টি কারণে ব্যাহত হচ্ছে এখন। এক, গ্যাস নেই, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সুতরাং বিদ্যুৎ না থাকলে
পানি সরবরাহ করা যাচ্ছে না বিস্তীর্ণ বাংলায়। আর দ্বিতীয় আরেকটি ঘটনা আসছে, সেটি হচ্ছে ভারতের সাথে যদি এই পানি চুক্তিটি নবায়ন না হয়, ভারতের যদি পানিটি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের পক্ষে ভারতের সাথে যুদ্ধ করে অথবা আন্তর্জাতিক আদালতে গিয়ে এই পানি চুক্তিটিকে বাস্তবায়ন করা, অর্থাৎ পানি নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। তাই এখন রাষ্ট্রকে বাঁচাতে হলে তারেক জিয়াকে, তারেক রহমানকে ভারতের সাথে চোখে চোখ রেখে নয়, চোখটা পায়ে রেখে কথা বলতে হবে। তা না হলে এই বাংলাদেশ, এই রাষ্ট্র, এই সমাজ শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে রকম আন্দোলন তারা গড়ে তুলেছিল আমেরিকার টাকা দিয়ে, এখন আমেরিকার টাকা লাগবে না। বাংলার মানুষই তাদেরকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামাবে এবং মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর যে সদস্যরা রয়েছে তাদেরকেও এই দেশ থেকে পাকিস্তানে পাঠানোর এই জনগণের ব্যবস্থা করবে। কেননা এই বাংলাদেশের মানুষ ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ২.৫ লক্ষ নারী ইজ্জত দিয়েছে এবং ১ কোটি মানুষ ভারতে দেশান্তরিত হয়ে গিয়ে ৯ মাসের সংগ্রামের ফলে এই স্বাধীন বাংলাদেশটি স্বাধীন হয়েছে। এই দেশের একটি সংবিধান রয়েছে, এই দেশের একটি সোশ্যাল একটি কাঠামো রয়েছে, এই দেশের সংস্কৃতির একটি কাঠামো রয়েছে। এই তারেক জিয়ার সরকার, তার জঙ্গিবাদী বন্ধুদের সরকার এই দেশের মাজারগুলো ভেঙে দিয়েছে, এই দেশের মানুষকে কবর থেকে তুলে হত্যা, আবার পুড়িয়ে লাশকে হত্যা, দ্বিতীয়বার হত্যা করেছে। দীপু দাসের মতো হিন্দু বলেই তাকে হত্যা করা হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারেন যে এই দেশ এখন ভারতের সাহায্য যদি না আসে, তাহলে এই দেশ অনিবার্যভাবে পতিত হবে অন্ধকার গহ্বরে। মানুষ খাবার পাবে না, মানুষ বিদ্যুৎ পাবে না, মানুষ গ্যাস পাবে না, মানুষ পানীয় পাবে না। শুধু কি গঙ্গা, ৫৪টি নদী ভারত থেকে এসছে, এই ৫৪টি নদীর পানি আস্তে আস্তে নিম্নগামী হতে থাকবে। কারণ যুগের বিবর্তনে ভারতে মিঠা পানির ব্যবহারের পরিমাণ বাড়ছে এবং অর্থনৈতিক চাকা শক্তিশালী হওয়ার কারণে তারা পানির ডাইভার্সিফাইড যে ব্যবহার, সেটাও ভারত এখন পথ খুঁজছে। তাহলে ভারতের সাথে আপনি যদি বেঁচে থাকতে চান, সম্পর্ক ভালো রাখতে হবে। আর এই সম্পর্ক ভালো রাখতে হলে তাড়াতাড়ি তারেক জিয়াকে বিনা শর্তে ভারতে গিয়ে মোদির সাথে বসতে হবে। কারণ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তার হাত ধরে ভারতের অর্থনীতি দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। সুতরাং এখন যদি এই ভারতের নরেন্দ্র মোদী তথা ভারতের মোদী গভর্নমেন্ট তথা ভারতের জনগণের সাথে যদি সম্পর্ক তৈরি করা না যায়, এই বাংলাদেশের অস্তিত্ব বিলীন হবে। আরেকটি কথা বলে রাখি, সাম্প্রতিক ১০ আগস্ট জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে, সেই নিরাপত্তা পরিষদের অ্যাডভাইজরি কমিটি বলেছে যে বাংলাদেশে আল কায়দা জঙ্গি নেটওয়ার্ক শক্তিশালী হচ্ছে, যেই কোনো সময় জঙ্গিবাদ এই দেশটিকে গ্রাস করে নিতে পারে। সে বিষয়টি নিয়ে আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও করব। আজকে এখানে শেষ করব এই কথা বলে যে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকা, বাংলাদেশের মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য এবং বাংলাদেশ বহির্বিশ্বে যে অর্থনৈতিক কর্মকাণ্ড তথা আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যে যদি টিকে থাকতে হয়, আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ভারতের বন্দর ব্যবহার করতে না দেওয়ার কারণে, ভারতের পোর্ট এবং ভারতের বিমানবন্দর ব্যবহার করতে না দেওয়ার কারণে আমাদের 15 থেকে 20% ফরেন এক্সপোর্ট, অর্থাৎ যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমরা রপ্তানি করি, কাঁচামাল রপ্তানি করি, সেটা এখন বন্ধ হয়ে গেছে। যার কারণে এখনো বাংলাদেশ ২ নম্বরের, মানে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর ২ নম্বর থেকে ৩ নম্বরে চলে গেছে। আসুন আমরা এই দেশটিকে টিকানোর জন্য, এই দেশের জন্মের সাথে ভারতের সম্পর্ক, সুতরাং এই দেশের অস্তিত্বের সাথে ভারতকে বাদ দিয়ে অন্য কিছু যদি চিন্তা করা হয়, সেটি বুমেরাং হবে। এবং ভারত যদি পাশে থাকে, আপনি সারা পৃথিবীকে পাশে পাবেন। আর ভারতকে যদি পাশে না পান, পৃথিবীর কেউ আপনার পাশে থাকবে না, শুধু পাকিস্তান আর জঙ্গি গোষ্ঠী ছাড়া। তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয় নাই। অনুকূল পরিবেশ তৈরি করতে হলে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের মতামত জানাতে হবে
এবং হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে প্রত্যর্পণের একটা মতামত জানাতে হবে ভারতকে। সো বাংলাদেশ সরকার থেকে বলা হলো সর্বশেষ যে অনুকূল পরিবেশ নাই, বা ওয়ান সেন্স আপনি যদি বলেন এটা এক ধরনের এই কথাটাই বলা যে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের কাছ থেকে কোনো পজিটিভ সিগন্যাল পায়নি, যেই পজিটিভ সিগন্যালগুলো বাংলাদেশ চেয়েছিল সেগুলো পায়নি। কি কি বাংলাদেশ পজিটিভ সিগন্যাল গুলো চেয়েছে, বাংলাদেশ কি কি পাওয়ার কথা মনে করছে, তারেক রহমান ভারত সফরে গেলে বাংলাদেশ কি কি বিষয়ে তুলবে এবং কি কি বিষয়ে ভারত ইতিবাচক ভূমিকা নেবে, ইতিবাচক মতামত দেবে বা সিদ্ধান্ত দেবে, সে বিষয়ে সাধারণত দ্বিপক্ষীয় সফরের আলোচ্য সূচি ঠিক করা হয় আগেই। আলোচ্য সূচিটা কি হবে এই ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের সাথে একমত হতে পারে নাই যে সাবজেক্টটাকে। মূল প্রবলেমটা হলো এখানে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠকটা হবে সেই বৈঠকের আলোচ্য সূচিটা কি হবে এটা এখন পর্যন্ত ফাইনালাইজড হয় নাই। দ্যাট ইজ হোয়াট দি মেইন প্রবলেম ইজ। প্রবলেমটা এখানে যেভাবে ধরেন আমাদের কিছু পত্রিকা লিখেছে যে এইভাবে দিয়েছে, ইন্টারপ্রেট করেছে স্টোরিটাকে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত না জানায়, তারেক হাদিকে প্রত্যর্পণের ব্যাপারে, হাদির হত্যাকারীকে কথিত হত্যাকারীকে প্রত্যর্পণের ব্যাপারে যে সিদ্ধান্ত না হয়, তাহলে এইটা আলোচনায় এই তারেক রহমান সফরে যাবেন না। এটাই হলো একটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশনটা হলো যে আলোচ্য সূচি নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো ফাইনাল জায়গাতে পৌঁছাতে পারেনি দুই দেশ। মানে আমাদের কোন কোন বিষয়ে আলোচনা হবে, কোন কোন বিষয়ে আমরা মোটামুটি একটা আলোচনার ফাইনাল পর্যায়ে যেতে পারবো, তার মধ্যে কি কি আছে এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের দেশের কিন্তু আমি আপনাদেরকে বলি, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টা গৌণ। এটা আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি এই জন্য যে দুটো দেশের আলোচনায় মূল বিষয়গুলো সাধারণত কি থাকে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেটার সাথে জনগণের সম্পর্ক, মানে জনগণের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক, দুই দেশের নিরাপত্তার প্রশ্ন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, এগুলো কিন্তু আলোচ্য বিষয় হয় সাধারণত দুই শীর্ষ নেতার আলোচ্য বিষয়। এটা হতে পারে না যে একজন যাকে ভারত অতিথি হিসাবে রেখেছে বাংলাদেশ মনে করে তার বিচার হয়েছে, তাকে প্রত্যর্পণ করতে হবে, এটা আলোচ্য সূচি হতে পারে না। সো আলোচ্য সূচি নিয়ে কথা হচ্ছে, এগুলো হলো ক্যামোফ্লেজ, মানে বাহ্যিকভাবে এগুলো বলে একটু সময় নেওয়া। আপনি ক্যাম্পেইন গুলো যদি বলি, এখন আসেন আপনি ক্যাম্পেইন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কথাটা যেমন বলা হয়েছে, তেমনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জয়সওয়ালও বলেছেন যে কোনো অগ্রগতি হলে জানাবো একদিন আগে। সো দেখেন প্রত্যেকে কিন্তু একটু এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা। এখানে মুখরোচক কথাগুলি বাংলাদেশে ব্যবহার করা হয়েছে, সেটা হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে, তারপরে হাদির কথিত হত্যাকারীকে প্রত্যর্পণের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে। দুইটা জিনিস, কিন্তু এই দুটো জিনিসের কোনোটাই দুই প্রধানমন্ত্রীর আলোচ্য বিষয় হতে পারে না। এটা জাস্ট কোনোভাবেই এটা দুই প্রধানমন্ত্রীর আলোচ্য বিষয় হতে পারে না। এটা অন্যতম আলোচ্য বিষয় হতে পারে, কিন্তু মূল আলোচ্য বিষয় হতেই হবে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, নিরাপত্তা, ব্যবসা, বাণিজ্য, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের তিস্তা, গঙ্গা, বিশেষ করে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা, ডিজেল পাওয়ার ক্ষেত্রে কি হবে। ভারত বলছে আমাদেরকে ডিজেল দেবে, এখন পর্যন্ত মতামত জানায় না যে আমাদের অতিরিক্ত ডিজেল দেবে কিনা। ঠিক আছে, এগুলো কোনো কিছুই কিন্তু আলোচ্য বিষয় না, এটা হতেই পারে না। এটা কোনো, আমি এই পর্যন্ত যতদিন পররাষ্ট্র মন্ত্রণালয় কভার করেছে ততদিন এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠকের ক্ষেত্রে আমি এই জিনিসগুলো দেখেছি যে দ্বিপাক্ষিক বা দ্বিপক্ষীয় সফরের মূল আলোচ্য বিষয় থাকবে হলো পারস্পরিক দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। শেখ হাসিনা এখানে কিন্তু ইস্যু না, এখানে শেখ হাসিনা হলো মুখ রক্ষার ইস্যু। কারণ বাংলাদেশ, আমি আপনাদেরকে এর আগে একটা এপিসোডে বলেছি, বাংলাদেশ দীনেশ ত্রিবেদীর মাধ্যমে যেই অনুরোধটা ভারতকে করেছে সেটা হলো শেখ হাসিনার মুখ বন্ধ করার অনুরোধ। তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ চায় না, এটা মুখের কথা। তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চায় না, এটা বলতে প্রত্যর্পণও চায় না, প্রত্যাবর্তনও চায় না। তাদের মূলই হলো শেখ হাসিনাকে ঠেকান না, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেন না, বাংলাদেশে আসতে দিলে আমাদের রেজিম, আমরা যে রেজিম, বিএনপি রেজিম, এটা ডিস্টার্ব হবে।
শেখ হাসিনা বাংলাদেশে আসলে ওনারা শেখ হাসিনাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে বা শেখ হাসিনার পার্টি নিয়ে ব্যস্ত থাকতে হবে। সো এইটার জন্য ভারত সরকারের কাছে তারা রিকোয়েস্ট পাঠিয়েছেন যাতে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে না পারে। প্রত্যাবর্তন তো ইস্যুই না, মুখে এটা বলা হচ্ছে, এই জন্যই জয়সওয়াল আবার মুখে এই কথাটা বলছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আলোচনা হচ্ছে কোন কোন বিষয়ে বাংলাদেশ ভারতের সাথে আলোচনা করবে, ভারত কোন কোন বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা করবে, সেই বিষয়ে একমত হচ্ছে না। প্রবলেমটা হলো ওই জায়গাগুলোতে একমত। আমি শিওর যে এই একটা জায়গায়, যেমন ধরুন গ্যাঞ্জেস বর্ডার ট্রিটি নিয়ে দ্বিমত আছে, যে এটার নবায়ন নিয়ে কেমনে নবায়ন হবে, কি ধারা চেঞ্জ হবে, কোনটা হবে না কোনটা, এইটা নিয়ে বহুত আছে। কারণ কোনো একটা চুক্তি হতে গেলে তো এই আলোচনাগুলো লাগবে। সো এইটা আলোচ্য সূচি হতে হলে তো একটা পর্যায়ে পৌঁছাতে হবে দুই পক্ষ, যে আমরা এই ব্যাপারে একটা ডিসিশনে আসবো নেক্সট ডিসেম্বরে। এইটা তো একমত হতে হবে। তিস্তার ব্যাপারেও একই রকম অবস্থা, যে তিস্তার ব্যাপারেও তো একমত হওয়ার মতো অবস্থানে ভারত বাংলাদেশের কাছে যা চায় সেটা বাংলাদেশের কাছে তারা সিকিউরিটি নিশ্চয়তা চায়, বাংলাদেশের কাছ থেকে চায় না যেন বাংলাদেশ ইনভলভ না হইতে পারে, এটা চায়। ভারত এই দুটো জিনিস চায়। ভারত বাংলাদেশে মৌলবাদীদের উত্থান বন্ধ চায়, ভারত বাংলাদেশে মাইনরিটিজের উপরে অত্যাচার বন্ধ চায়। এটা কিন্তু ওপেন সিক্রেট, ওপেন জিনিস, এটা সিক্রেট না, এটা ওপেন জিনিস। ভারত এই জিনিসগুলো চায়। ভারত যে জিনিসগুলো চায় সেগুলোর ব্যাপারে বাংলাদেশের কনজারভেটিভ আচরণ আছে, আবার বাংলাদেশ যেগুলো চায় ভারতের কাছে সেগুলোর ব্যাপারে ভারতের কনজারভেটিভ আচরণ আছে। বাংলাদেশ চায় হলো তিস্তা, বাংলাদেশ চায় গ্যাঞ্জেস, বাংলাদেশ চায় অতিরিক্ত কি বলে ডিজেল, ইলেকট্রিসিটি, বাংলাদেশ চায় বাণিজ্য বিধিনিষেধ যেগুলো 2025 সালে ভারত ইম্পোজ করেছিল সেগুলো উইথড্র করা। দুই পক্ষ এই আলোচনাগুলো নিয়ে ব্যস্ত এখন, কিন্তু দুই পক্ষ কেমন ফ্রেস করতেছে, জয়সওয়াল বলতেছে একরকম, বাংলাদেশ বলতেছে একরকম, এবং আমাদেরকে ধোকা দিচ্ছে। মানে জনগণ যা, সবার তো একটা প্রত্যেক দেশেই কিন্তু যখন গোপনে কোনো আলোচনা হয় তখন উপরের দিকে অন্য কিছু প্রচার হয়। কেন জানেন? সেটার প্রমাণ এখন আপনাদের দিচ্ছি, যে কিভাবে অন্য আলোচনা সামনে নিয়ে আসা হচ্ছে। এটা আলোচনাটা সামনে নিয়ে আসা হয়েছে কেমনে জানেন? এটাকে অতিরিক্ত সার্চ লাইটের মধ্যে রাখা হয়েছে। প্রথম এনডিটিভি প্রথম বলছে যে দুই দেশ, তারেক রহমান আগস্টের শেষ সপ্তাহে বা তারও আগে ভারত সফরে আসার মোটামুটি ফাইনাল হয়ে যাচ্ছে। এনডিটিভি যখন এটা প্রচার করে, দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস তারা কিন্তু আরেকটু মানে কনজারভেটিভ স্টোরি করেছিল। তারা কনজারভেটিভ স্টোরি করেছে যে হ্যাঁ আলোচনা হচ্ছে, উনি কখন সফর করবেন, ব্রিক্সের আগেই একটা সফরের জন্য কথাবার্তা হচ্ছে, তারা এটা করেছে। এখন আসেন, সেই দেশের মিডিয়া যখন এই জিনিসটা প্রচার করে তখন আপনি ধরে নিতে পারেন এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াতে কি হয়। বাংলাদেশের মিডিয়াতে কি হয়েছে সেটা শোনেন। সেটা হলো, আপনি দেখবেন যে কিছু পত্রিকা একেবারে এনডিটিভির স্টোরিটাকে পিক করে একটু দল মানে মোছামুছি করে, আর কি আমরা বলি যে মোছামুছি করে নিজেরা প্রকাশ করছে। প্রথম আলো, এইটা ওইটা সেটা তারা প্রকাশ করছে। তারা মোটামুটি এনডিটিভির স্টোরির ধারে কাজ দিয়ে যে হ্যাঁ বাংলাদেশ প্রস্তুত, সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে, এই একেবারে সিদ্ধান্ত শেষ পর্যায়ে আছে। ছাপা হয়েছে না? ছাপা হয়েছে। আর তারপরে বাংলাদেশের থেকে কি বলা হলো, না আমাদের এখন অনুকূল পরিবেশ না। তাহলে কই স্টোরিটা গেল কই? খেয়াল করে দেখেন, এটা ছিল একটা কনসার্টেড এফার্ট। যে কনসার্টেড এফার্টটা চাচ্ছে যে তারেক রহমান যেন ভারত সফরে যান, যে কনসার্টেড এফার্টটা চায়, সেটা বাংলাদেশের যেটা এনডিটিভি থেকে যেটা উঠানো হয়েছে, যে হিন্দু থেকে যেটা উঠানো হয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা উঠিয়েছে, সেটার সাথে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া এটার সাথে লিখেছে যে হ্যাঁ এটা একদম শেষ পর্যায়ে, প্রস্তুতির শেষ পর্যায়ে আছে, হয়তো শেষ পর্যায়ে আছে। কিন্তু উপরে কি আছে? উপরে কিন্তু বলতেছে না, জয়সওয়াল বলতেছে আমি কিছু অ্যাডভান্সমেন্ট কিছু থাকলে আমি আপনার জানাবো। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র আজকে জানাই দিল যে আমরা এখন কোনো অনুকূল পরিবেশ নাই। এরকম যখন হয় তখন কিন্তু ভেতরে অনেকগুলো খেলা চলে। মিডিয়া যখন এগুলো করে, বাংলাদেশের মিডিয়া কিন্তু এনডিটিভি এবং এদের থেকে পিক করে, তথ্যগুলি পিক করে নিজেরা নিজের মতো করে তারেক রহমানের সফর অলমোস্ট ফাইনাল করে ফেলছেন। সে সময় এসে আরেকটা মিডিয়া, বাংলাদেশের আরেকটা মিডিয়ার আচরণটা শোনেন। এনটিভি পর্যন্ত তিনটে স্টোরি করেছে, যে তিনটে স্টোরি যেটা তাদের অনলাইনে প্রকাশ হয়েছে এবং বড় বড় স্টোরি। তার মধ্যে একটা হলো ওই যে ডেপুটি মিশন চিফ যে ছিল, যে মাঝে মধ্যে শেখ হাসিনা সম্পর্কে আবল তাবল কথা বলে, এখন আটলান্টিক কাউন্সিলের কাছে কি যেন একটা রাশান নাম, ওর নাম কি নাম যেন আমি ভুলে যাই সব, ডেভিড দোবিলিয়েস নাকি এরকম একটা নাম, মানে রাশান একটা নাম।
ডেপুটি চিফ অফ মিশন ছিল ঢাকাতে, সে মাঝে মধ্যে কিন্তু উল্টাপাল্টা কথা যে ওই জঙ্গি উত্থানের সময় খুব বড় ভূমিকা রেখেছিল বলে সবাই মনে করে। সেই লোকটি বারবার কিন্তু এরকম মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলে। সে কিন্তু আজকে থেকে আমেরিকা থেকেই একজন এনডিটিভির একজন সাংবাদিক তার ইন্টারভিউ করেছে। সেই ইন্টারভিউতে কি বলছে? সেই ইন্টারভিউ বলছে যে দেখেন একদম উল্টো, যে শেখ হাসিনা প্রত্যর্পণ তো নাই, প্রত্যাবর্তন না, শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিনই আসবেন না, এই ডিসেম্বরেও না, কোনো ডিসেম্বরে আসবেন না। সে বলতেছে যেখানে শেখ হাসিনার প্রত্যর্পণটা হলে 1 নাম্বার ইস্যু, মানে আমাদের এখানকার মিডিয়া হাইপ অনুসারে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে 1 নাম্বার ইস্যু, সেখানে তিনি বলছেন সেখানে কোনো ইস্যুই না, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না এটাই ঠিক নাই, উনি ডিসেম্বরে তো আসবেনই না, পরবর্তী ডিসেম্বরেও আসবেন না, কখনোই আসবেন না, তিনি ইন্টারভিউ দিয়েছেন। 1 নাম্বার স্টোরি। আজকে গতকালের মধ্যরাতের পর আরেকটা স্টোরি ওটা এনটিভি অনলাইন করেছে, সেটা হলো আরেকটা স্টোরি। সেই স্টোরিটা হলো যে ভারত কত খারাপ আমাদের ভেতরে, এই পুরা আমাদের আজকের এই গ্যাস সংকটের জন্য ভারত দায়ী, এই ইলেকট্রিসিটি সংকটের জন্য ভারত দায়ী, এই সকল সংকটের জন্য ভারত দায়ী। স্টার্টিংটা নিউজটা শুনলে আসছে যাবেন, মানে একদিকে তারেক রহমান যেন ওই দেশে বেড়াইতে যান, মানে সফরে যান, সেজন্য আমাদের কিছু পত্রিকার খুব আগ্রহ আছে, তারা একদম শেষ পর্যায়ে প্রস্তুতি নিয়েছেন। আরেকদিকে তারেক রহমানেরই ঘনিষ্ঠ একটা টেলিভিশন চ্যানেল নিউজ করতেছে যে বাংলাদেশে এই গ্যাস সংকটের জন্য, এই বিদ্যুৎ সংকটের জন্য ভারত চক্রান্ত করেছে, এটা ভূ রাজনৈতিক সংকট, বাংলাদেশে গ্রাস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ, আমি শব্দগুলো কেন বলছি না, ওনাদের শব্দ আমি ব্যবহার করতেছি না, কিন্তু ওনাদের স্টোরিটার মূল উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এবং স্টোরিটার স্টার্টিংটা যদি আপনি শোনেন তাহলে আরো বেশি আশ্চর্য হবেন। সে কি স্টার্ট করেছেন স্টোরিটা দিয়ে এইভাবে যে ভারতের থেকে কেনা করছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, মানে